প্রিডেটর একটি আইকনিক ভিলেন অথবা অ্যান্টাই চরিত্র হিসেবে সাই-ফাই হরর জগতে স্থান পেয়েছে। এটি একটি কাল্ট ক্লাসিক সাই-ফাই হরর ফ্র্যাঞ্চাইজি যার সূচনা হয় 1987 সালের প্রিডেটর মুভি দিয়ে এবং এরপর এই সিরিজের আরও 5টি ছবি রিলিজ হয়। প্রিডেটর হলো একটি অত্যন্ত উন্নত প্রযুক্তি সম্পন্ন এলিয়েন প্রজাতি যারা শিকারের জন্য বিভিন্ন গ্রহে ভ্রমণ করে। তাদের সমাজ ইয়োৎজা নামে পরিচিত এবং তারা যোদ্ধা সংস্কৃতিতে বিশ্বাসী। তাদের অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা আছে, তারা শিকারের দেহের তাপ শনাক্ত করতে পারে। তাদের মূল উদ্দেশ্য হলো শক্তিশালী শিকারের মুখোমুখি হয়ে সম্মানজনক যুদ্ধে জয়লাভ করা এবং তাদের কাছে শিকারের একটি চিহ্ন ট্রফি হিসেবে রাখা থাকে। সম্প্রতি 2025 সালে ডাইরেক্টর ড্যান ট্র্যাঞ্চেনবার্গ একটি আমেরিকান অ্যাডাল্ট অ্যানিমেটেড সায়েন্স ফিকশন অ্যাকশন হরর ফিল্ম প্রেডেটর কিলার অফ কিলার্স রিলিজ করেন, যার IMDb রেটিং 7.5, রটেন টমেটোজ 95% ফ্রেশ এবং 64% ভিউয়ার মুভিটি পছন্দ করেছেন। আর আমরা আজকে এই মুভিটি এক্সপ্লেন করব, তাই দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। মুভির শুরুতে আমরা ইয়োৎজা ভাষায় একটি প্রবাদ দেখতে পারি, যার ইংরেজি অনুবাদ দাঁড়ায়, "Go forth among the stars and seek only the strongest prey. They shall be your trophy. Become the killer of killers." ইয়োৎজা কোডেক্স 0522/74, যার মাধ্যমে আমরা বুঝতে পারি তারা অনেক দূর পাড়ি জমায় শুধুমাত্র তাদের সব থেকে শক্তিশালী শিকার খুঁজে বের করার জন্য, এবং যেটি কিনা হয় তাদের ট্রফি এবং যার মাধ্যমে তারা হয়ে ওঠে কিলার অফ কিলার্স। এর পরের সিনে আমরা একটি এলিয়েন স্পেসশিপকে পৃথিবীর দিকে অগ্রসর হতে দেখি। সময়টা তখন 841 AD, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের পর 841তম বছর। এরপর আমরা স্ক্যান্ডিনেভিয়ার একটি ভাইকিং ট্রাইবকে দেখতে পাই, যাদের সর্দার উর্সা এবং তার ছেলে এবং উত্তরসূরি আন্দ্রেসকেও দেখতে পাই। আন্দ্রেস তার মাকে বলে যে এখন তার প্রজারা খুব শান্তিতে ঘুমাতে পারবে, কারণ তারা প্রচুর স্বর্ণ মুদ্রা কালেক্ট করেছে। উর্সা তখন আন্দ্রেসকে মনে করিয়ে দেয় যে তারা স্বর্ণ মুদ্রার জন্য যুদ্ধ করে না, এবং আন্দ্রেসের কাছে জানতে চায় যে তারা কেন যুদ্ধ করে। জবাবে আন্দ্রেস উর্সাকে বলে যে তারা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করবে যতক্ষণ পর্যন্ত তাদের শত্রু বেঁচে আছে। উর্সা তখন আন্দ্রেসকে বলে, এখন তুমি তৈরি। উর্সা তখন তার সঙ্গীদের মনে করিয়ে দেয় যে তারা তাদের পরিবার ছেড়ে এখানে শুধুমাত্র একটি কারণে এসেছে, আর যেটি হলো ক্রিবিচ ট্রাইবের ডিস্ট্রাকশন। উর্সা আন্দ্রেসের কাছে আসে এবং আন্দ্রেসকে বলে, যদি কোনো কারণে আমি আজ মারা যাই তাহলে তুমি আমার প্রতিশোধ নেবে। তাদের জাহাজ একটি পাড়ে ভিড়ে এবং উর্সা সবাইকে সাবধান হওয়ার জন্য ইশারা করে। দূর থেকে কিছু নৌকা সামনে অগ্রসর হতে থাকে এবং আচমকা আমরা একটি আগুনের তীরের বর্ষণ দেখতে পাই। উর্সা সবাইকে প্রস্তুত হতে বলে এবং আগুনের বর্ষণগুলো আন্দ্রেসের উপর পড়ার আগে উর্সা সেগুলো তার শিল্ড দিয়ে আটকে ফেলে। তখনই প্রথম গল্পের টাইটেলটি চলে আসে, যেটি হচ্ছে দ্য শিল্ড। স্ক্রিনে আমরা বেশ কিছু লাশ পড়ে থাকতে দেখি, যাদের মাঝখান দিয়ে উর্সা হেঁটে তার ট্রাইবের কাছে যায় এবং তার ট্রাইব তাকে জানায় যে ক্রিবিচ দলের আর কেউ বেঁচে নেই। উর্সা ক্রিবিচ ট্রাইবের একজন বন্ধুর কাছে অগ্রসর হয় এবং নিজের পরিচয় দেয় এবং জানতে চায় যে সোরান কোথায়। বন্ধু তখন উর্সাকে উপহাস করে। উর্সা তখন তাকে জানায় সে হয়তো নিজেকে ভাগ্যবান মনে করছে কারণ সে বেঁচে আছে, কিন্তু তার হিসাবে ভাগ্যবান তারাই যারা মারা গেছে। আর এটি বলার সাথে সাথে উর্সা তার অস্ত্র দিয়ে বন্দির কোমরে একটি কোপ দেয়। বন্দি ব্যথায় কাতরাতে থাকে এবং উর্সা তখন আবারও জানতে চায় যে জোরান কোথায়। বন্দি ব্যথায় কাতরাতে থাকে এবং সে অবশেষে উর্সাকে জোরানের ঠিকানা বলে দেয়। উর্সা তখন আন্দ্রেসের কাছে অগ্রসর হয় এবং উর্সা নিজের হাতের কুঠারটি আন্দ্রেসের হাতে দেয় এবং বন্দিকে শেষ করতে বলে। আন্দ্রেস বন্দির দিকে অগ্রসর হয়, কিন্তু বন্দির কাকুতি মিনতি দেখে সে আর তাকে হত্যা করতে পারে না। আর তখন উর্সা দেরি না করে আন্দ্রেসের হাত থেকে কুঠারটি নিয়ে এক কোপে বন্দিকে 2 ভাগ করে ফেলে। উর্সা আন্দ্রেসের সামনে অস্ত্রটি ফেলে চলে যায়, কিন্তু আন্দ্রেস সেই মৃতদেহটির সামনে দাঁড়িয়ে থাকে
এবং তার ট্রাইবের লোকরা তাকে সান্ত্বনা দেয়। রাতে সবাই ভোজে অংশগ্রহণ করে এবং উরসা তাদের কাছে এসে সবাইকে বিশ্রামের জন্য বলে এবং আরও জানায় যে কালকে তারা জোরানের মৃত্যু নিশ্চিত করবে। এবং আমরা দেখি যে একটি ইনভিজিবল কিছু তাদের ফলো করে যাচ্ছিল। উরসা আন্দ্রেসের কাছে বসে এবং তাকে তার নানার আসল মৃত্যুর ঘটনা বলে এবং ফ্ল্যাশব্যাকে আমরা ছোট উরসাকে দেখতে পাই যে কিনা তার আহত বাবার সামনে বসে আছে এবং বারবার তাকে ডেকে যাচ্ছে। আর উরসার পিছনে আমরা জোরানকে দেখতে পাই। জোরান উরসাকে তার বাবার সামনে হত্যা করতে চায়, কিন্তু উরসার আহত বাবা জোরানের কাছে কাকুতি মিনতি করে যে সে যেন উরসাকে যেতে দেয়। জোরান তখন তার বাবাকে বলে যে হয় সে উরসাকে হত্যা করবে অথবা উরসা নিজ হাতে তার বাবাকে হত্যা করবে। উরসার বাবা তখন তার নিজের চাকুটি বের করে এবং সেই চাকুটির উপর উরসার হাত রাখে এবং উরসাকে চাকু চালানোর জন্য বলে। উরসা প্রচন্ড কাঁদতে থাকে এবং তখন তার বাবা তাকে বলে যে সে যেন তার মৃত্যুর প্রতিশোধ নেয় এবং এটি বলার সাথে সাথে সে উরসার হাত দিয়ে তার পেটের উপর ছুরিটি চালিয়ে দেয়। উরসা তার বাবার মৃতদেহের সামনে বসে অঝরে কাঁদতে থাকে এবং সেদিন সে খেয়াল করে যে সে আর আগের উরসা নেই এবং সে তার নিজের ভিতরে কোনো দানবকে অনুভব করতে পারছে। উরসা বিশ্বাস করে এই দানবকে শুধুমাত্র প্রতিশোধের মাধ্যমেই মেরে ফেলা সম্ভব। দূর থেকে আমরা দেখতে পারি কিছু একটা অদৃশ্য বস্তু তাদের এখনো ফলো করে যাচ্ছে। পরের দিন উরসা এবং তার ট্রাইব জোরানের আস্থানায় পৌঁছে যায়। উরসা সদর গেটের সামনে আসে এবং সদর গেটটি খোলার সাথে সাথেই তাদের উপর আক্রমণ করে দেয়। উরসা এবং ট্রাইব বীরত্বের সাথে লড়ে এবং প্রত্যেকটি সৈন্যকে মেরে ফেলে এবং অবশেষে সে জোরানের মুখোমুখি হয়। পেছন থেকে আমরা কোনো একটি অদৃশ্য বস্তুকে সেইখানে চলতে দেখি। উরসা অবশেষে নিজের পরিচয় জোরানের কাছে দেয় এবং এই সিনটির মাধ্যমে আমরা উরসার রেজের বিষয়ে জানতে পারি যে কিনা এতদিন পর্যন্ত শুধুমাত্র এই মুহূর্তটির জন্য অপেক্ষা করেছে। জোরান উরসাকে প্রথমে চিনতে না পারলেও পরে তাকে চিনতে পারে এবং সে তাকে উপহাস করে। সে উরসাকে বলে যে তার বাবা শুধুমাত্র তার কারণেই মারা গেছে এবং সে উরসাকে দুর্বল হিসেবে আখ্যায়িত করে। জোরান তাকে বলে যে সে চাইলেই তার বাবাকে বাঁচাতে পারত, কিন্তু সে তা না করে সে শুধুমাত্র তাকে ভয় পেয়েছিল এবং তার ভয়ের কারণেই সে তার নিজের হাতে তার বাবাকে মেরেছে। উরসা জোরানের কথাগুলো শুনে ইমোশনালি ব্রেকডাউন হতে থাকে আর তখনই আন্দ্রেস এক কোপে জোরানের গলা মাটিতে ফেলে দেয়। উরসা আন্দ্রেসকে দেখে একটি স্বস্তির হাসি দেয় আর তখনই একটি শকওয়েভ এসে আন্দ্রেসকে দূরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ইনভিজিবল ক্লকটি সরে যায় এবং প্রথমবারের মতো আমরা প্রিয়াটরকে স্ক্রিনে দেখতে পাই। উরসার ট্রাইবের লোকেরা আন্দ্রেসকে প্রিয়াটরের হাত থেকে বাঁচানোর জন্য প্রিয়াটরটির সাথে প্রাণপণে লড়াই করে, কিন্তু প্রিয়াটর তাদের সবাইকে খুব বাজেভাবে প্রতিহত করে। আন্দ্রেস তার হাতের বর্ষাটি প্রিয়াটরটির দিকে ছুঁড়ে মারে এবং সেটি গায়ে লেগে প্রিয়াটরটির রক্তক্ষরণ হয়। প্রিয়াটরটি অত্যন্ত রেগে যায় এবং সে আন্দ্রেসের দিকে অগ্রসর হয় আর তখনই উরসা পিছন থেকে প্রিয়াটরটিকে আক্রমণ করে। প্রিয়াটরটি একটি শকওয়েভ ব্যবহার করে উরসাকে ছিটকে ফেলে দেয় এবং শকওয়েভের কারণে জোরানের আস্তানাটি পুরো ভেঙে যায়। উরসা আহত অবস্থায় বরফে গড়িয়ে একটি খাদে পড়ে যায় এবং সেখানে সে পানির তলানিতে পৌঁছে যায়। সে বরফের নিচ থেকে উপরে দেখার চেষ্টা করে আর তখনই সেখানে প্রিয়াটরটি এসে উপস্থিত হয়। উরসা কোনো মতে পানি থেকে বেরিয়ে একটি পাথরের পিছনে লুকিয়ে পড়ে। প্রিয়াটরটি তার মুখোশ খুলে ফেলে এবং আচমকা সে তার শকওয়েভ ব্যবহার করে সেই জায়গাটি তছনছ করে দেয়। উরসা শকওয়েভগুলো থেকে কোনো মতে নিজেকে বাঁচিয়ে নেয় এবং হঠাৎ করে সে জাহাজের একটি অ্যানকর দিয়ে প্রিয়াটরটিকে আঘাত করে। উরসা এবং প্রিয়াটর একে অন্যের মুখোমুখি হয়। উরসা খেয়াল করে তারা একটি দুর্বল সমতলের উপর দাঁড়িয়েছে যেখানে বরফ অনেক উইক এবং সে সরাসরি সেই বরফের উপর আঘাত করে, যার কারণে তারা দুজনই পানিতে পড়ে যায়।
উরসা তার শিল্ডটি ব্যবহার করে প্রেডেটরটিকে আঘাত করে এবং সে অ্যানকোরটি দিয়ে প্রেডেটরটিকে পেঁচিয়ে ফেলে। প্রেডেটরটি শিকলটি ছিঁড়ে ফেলে এবং সে তার শকওয়েভটি অ্যাক্টিভেট করতে থাকে। সে শকওয়েভটি রিলিজ করে এবং উরসা তার শিল্ডের মাধ্যমে শকওয়েভটি প্রতিহত করে। শকওয়েভের কারণে উরসা পানির উপরে চলে আসে এবং প্রেডেটরটিও প্রচণ্ড ফোর্সে গিয়ে সে অ্যানকোরের সাথে বাড়ি খায় এবং যার কারণে প্রেডেটরটি সেখানেই মারা যায়। উরসা উঠে দাঁড়ায় এবং সে আন্দ্রেসকে দেখতে পায়। সে আন্দ্রেসের কাছে গিয়ে দেখে যে আন্দ্রেস মৃতপ্রায় অবস্থায় শুয়ে আছে এবং সে তাকে জিজ্ঞাসা করে যে উরসা কি প্রেডেটরটিকে মারতে সক্ষম হয়েছে কিনা। উরসা সম্মতি দেয় আর আন্দ্রেস সেখানেই মারা যায়। উরসা প্রচণ্ড কাঁদতে থাকে এবং আমরা দেখতে পাই যে সে তার মেমোরিগুলোকে রিভাইভ করছিল এবং সে একটি স্পেসশিপে বন্দী, এবং এখানেই প্রথম ঘটনাটি শেষ হয়। ছবির দ্বিতীয় গল্পটি 1609 সালের জাপানে বসবাসরত সামুরাই পরিবারের দুই ভাই কেনজি এবং কিয়োশির, যারা কিনা ছোট থেকে একসাথে খেলাধুলা করত এবং সব সময় একই সাথে কাটাতো। তাদের বাবা ছিল একজন সামুরাই ওয়ারলর্ড, যে কিনা তাদের সামুরাই বিদ্যাতে প্রশিক্ষণ দিত। তাদের বাবা তাদের মধ্যে একটি ডুয়াল ফেস অফ রাখে, যার মাধ্যমে সে তার পরবর্তী উত্তরসূরি বাছাই করবে। তারা ফেস অফের জন্য প্রস্তুত হয়, কিন্তু শেষ মুহূর্তে কেনজি তার ভাইয়ের সাথে লড়তে চায় না, কিন্তু কিয়োশি কেনজির উপর আচমকা আক্রমণ করে এবং তাকে হারিয়ে দেয় এবং তার চেহারাতে একটি স্কার দেয়। তাদের বাবা কিয়োশিকে উত্তরাধিকারী হিসেবে বাছাই করে। কেনজি খুবই দুঃখ পায় এবং সে বাসা ছেড়ে তখনই বেরিয়ে পড়ে। আর তখনই আমরা স্ক্রিনে দ্বিতীয় গল্পের টাইটেলটি দেখতে পাই, যেটি হচ্ছে দ্য সোর্ড। 20 বছর পেরিয়ে যায়। কিয়োশি তার বাবার মৃত্যুসজ্জার পাশে বসে আছে এবং তার বাবার সামুরাই বর্মটির দিকে তাকিয়ে স্মৃতিচারণ করছে। অপরদিকে আমরা কেনজিকে দেখতে পাই, যে কিনা তার সুসজ্জিত অস্ত্র নিয়ে তৈরি হচ্ছে তার প্রতিশোধের জন্য। রাতে কিয়োশি তার বাবার শেষ কীর্তি সম্পন্ন করে এবং আমরা একটি প্রেডেটরকে দেখতে পাই, যে কিনা তার নতুন শিকারকে খুঁজছে। আমরা কেনজিকে একটি ছদ্মবেশে কিয়োশির প্রাসাদে প্রবেশ করতে দেখি, আর তখনই কেনজিকে প্রেডেটরটি তার নতুন শিকার হিসেবে সিলেক্ট করে। কেনজি ধীরে ধীরে তার প্রাসাদে প্রবেশ করতে থাকে আর প্রেডেটর তার ক্যামোফ্লেজ ব্যবহার করে তাকে ফলো করতে থাকে। কেনজি কিয়োশিকে দূর থেকেই দেখতে পায় এবং তার পিছু নেয়। কেনজি প্রাসাদের কিছু দূর যাবার পর কিয়োশিকে অবসরে দেখতে থাকে এবং তখনই দূর থেকে একজন প্রহরী কেনজিকে দেখে ফেলে। সেই ঘন্টা বাজানোর আগে কেনজি তার কাছে পৌঁছে তাকে থামিয়ে দেয়। আরও 2 জন প্রহরী একই সাথে কেনজিকে আক্রমণ করে, কিন্তু কেনজি তার টেকনিক ব্যবহার করে তাদেরকে কোনোভাবে পরাস্ত করে ফেলে। কিন্তু তখনই অন্য আরেকটি টুম থেকে একজন প্রহরী তাকে দেখে ফেলে এবং ঘন্টা বাজিয়ে সবাইকে সাবধান করে দেয়। কিয়োশি সতর্ক হয়ে যায় এবং তার প্রহরীদেরকে প্রস্তুত হতে বলে। প্রহরীরা দরজায় পাহারার জন্য প্রস্তুত হয়, আর তখনই সেখানে একটি গ্যাস বিস্ফোরণ হয় এবং রুমটিতে ধোঁয়া দিয়ে ভরে যায় এবং প্রহরীদের উপর আক্রমণ হতে থাকে। অবশেষে কেনজিকে আমরা ব্যালকনিতে দেখতে পাই এবং তার পেছনে কিয়োশিকে দেখা যায়। কেনজি তার মুখোশটি খুলে ফেলে। তারা 2 জন 20 বছর পর একজন আরেকজনের মুখোমুখি হয়। কেনজি কিয়োশিকে আক্রমণ করে এবং কিয়োশিকে মাটিতে ফেলে দেয়, কিন্তু কিয়োশি আবারও উঠে দাঁড়ায় এবং আক্রমণের জবাব দেওয়ার জন্য একজন আরেকজনের সাথে ফেস অফের জন্য প্রস্তুত হয়। তারা লড়াই শুরু করে এবং একে অন্যকে পাল্টা জবাব দিতে থাকে। এক পর্যায়ে কিয়োশির তলোয়ার হাত থেকে ছুটে যায় এবং কিয়োশি কেনজিকে দূরে ছুঁড়ে ফেলে এবং তার তলোয়ারটি তুলে ফেলে, কিন্তু কেনজি আবারও তার উপর আক্রমণ করে। এক সময় তারা ব্যালকনিতে চলে আসে এবং কিয়োশি লড়াইয়ের মাঝেই তার বাবার সামুরাই বর্মটি পরে ফেলে এবং কেনজির সাথে একটি শেষ ফেস অফের জন্য প্রস্তুত হয়। তারা লড়াই করে এবং কেনজি কিয়োশিকে পরাজিত করে, তবে তাকে মারে না এবং কিয়োশি ব্যালকনি থেকে আচমকা পড়ে যায়। কেনজি সেখানে দাঁড়িয়ে থাকে এবং সেখানে তার বাবার ছবিটি তার চোখে পড়ে। সে তার বাবার ছবির দিকে তাকিয়ে থাকে এবং আচমকা সে ছবি থেকে প্রেডেটরটি বেরিয়ে আসে। কেনজি একটি ক্যামোফ্লেজ তৈরি করে এবং সেখানে প্রহরীরা চলে আসে। প্রেডেটরটির মুখোমুখি হয় এবং প্রেডেটর সবগুলো প্রহরীকে হত্যা করে। সে কেনজিকে দেখে এবং তার দিকে একটি স্পেয়ার ছুড়ে দেয়। কেনজি কোনোভাবে সেটি থেকে বাঁচে এবং সে একটি জানালা দিয়ে বাইরে বেরিয়ে যায়। কেনজি একটি চালার উপর পড়ে এবং সেই চালার নিচে গিয়ে লুকিয়ে পড়ে। প্রেডেটরটি সেই চালার উপর দাঁড়ায় এবং কেনজি তার পায়ে আঘাত করে। প্রেডেটরটি সেই চালা থেকে পড়ে যায়। কেনজি প্রাণপণে দৌড়াতে থাকে।
সে এক চালা থেকে অন্য চালায় লাফিয়ে পড়ে আর তার সামনে একটি হুক এসে পড়ে। কেনজি আবারও দৌড়াতে থাকে এবং প্রেডেটরটিও তার পিছু নেয়। প্রেডেটরটি কেনজিকে প্রায় ধরেই ফেলবে, তখনই কেনজি একটি বিস্ফোরণ ঘটায় এবং প্রেডেটরটির দিকে ধারালো অস্ত্র ছুঁড়ে মারে, যেটি প্রেডেটরটিকে আঘাত করে। কেনজি গিয়ে প্রাসাদের লেকের পানিতে পড়ে যায়। সে পানি থেকে ওঠে এবং কিয়োশির মাথার বর্ণটি দেখে। তখনই কিয়োশি আচমকা কেনজিকে আক্রমণ করে দেয়। কেনজি কিয়োশিকে দূরে সরিয়ে দেয় এবং তাকে ইশারায় সাবধান হতে বলে। পেছন থেকে প্রেডেটরটি কেনজিকে আক্রমণ করে আর কিয়োশি তা দেখে ফেলে। কিয়োশি কেনজিকে সরিয়ে দেয় এবং প্রেডেটরটি কিয়োশিকে আঘাত করে। কিয়োশি আহত হয় এবং তখনই প্রেডেটরটি একটি স্প্যার ছুঁড়ে মারে, কিন্তু কেনজি কিয়োশিকে বাঁচিয়ে নেয়। কেনজি প্রেডেটরটির দিকে আক্রমণের জন্য যায় এবং তার পিঠে আঘাত করে। কেনজি এবং কিয়োশি দুইজনই দৌড়াতে থাকে, কিন্তু প্রেডেটরটি তাদের একটি হুকের মাধ্যমে আটকে ফেলে। প্রেডেটরটি কেনজিকে টেনে তার হাতের মুঠোয় নিয়ে আসে এবং কিয়োশি দূরে মাটিতে পড়ে থাকে। প্রেডেটরটি কিয়োশির দিকে একটি বিস্ফোরক ছুঁড়ে মারে আর তখনই কেনজি প্রেডেটরটির হাতে আঘাত করে। কিয়োশি বিস্ফোরকটি থেকে বেঁচে যায়। প্রেডেটরটি কেনজিকে নিচে আছড়ে ফেলে এবং তাকে একটি ধারালো ওয়েপেন দিয়ে আঘাত করতে চেষ্টা করে, কিন্তু কেনজি তার তলোয়ারটি দিয়ে নিজেকে বাঁচিয়ে নেয়, কিন্তু সে আহত হয়। কেনজি লক্ষ্য করে যে তার হাত থেকে পড়া অনেকগুলো বিস্ফোরকের মধ্যে একটি বিস্ফোরক নিচে পড়ে আছে, আর তখনই পেছন থেকে কিয়োশি প্রেডেটরটিকে আক্রমণ করে। প্রেডেটরটি আহত হয় এবং সে কিয়োশিকে আবারও আক্রমণ করে। কিয়োশি আক্রমণ প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। প্রেডেটরটি তার হুকটি ব্যবহার করে কেনজিকে তার কাছে টেনে আনার চেষ্টা করে, আর তখনই কেনজি বিস্ফোরকটি তার হুকে আটকে দেয় এবং সেটি গিয়ে প্রেডেটরটির কাছে বিস্ফোরিত হয়। কেনজি এবং কিয়োশি দুজনে উঠে দাঁড়ায় এবং যে যার তলোয়ার উঠিয়ে নেয় এবং শেষবারের ফেস অফের জন্য প্রস্তুত হয়। তবে এবার তাদের লক্ষ্য প্রেডেটর। তারা দুজনেই প্রেডেটরের দিকে তেড়ে যায় এবং তাদের তলোয়ার ব্যবহার করে প্রেডেটরটিকে টুকরো করে ফেলে। শিব ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ে। কেনজি কিয়োশিকে ধরে এবং বসতে সাহায্য করে। কিয়োশি তখন বলে, "The leaf of a tree grows side by side, brother. Yet when they fall alone." অর্থাৎ তারা একসাথে বড় হলেও তারা দিন শেষে সবাই একা। কেনজি তাকে বলে, কিন্তু সে একা নয়। তারপর তারা দুজনেই সূর্যাস্ত দেখে এবং কিয়োশি তখনই সেখানে মারা যায় এবং আমরা দেখতে পাই কেনজি সেই একই স্পেসশিপে এবং সে তার পেছনের স্মৃতি মনে করতে থাকে। আর এখানেই দ্বিতীয় ঘটনাটি শেষ হয়। এর পরের ঘটনাটি শুরু হয় ফ্লোরিডার 1941 সালে। আমরা টরেসকে দেখি যে একজন ফাইটার প্লেনের পাইলট হবার স্বপ্ন দেখে। সে তার গাড়ি ড্রাইভ করতে থাকে, কিন্তু হঠাৎ গাড়িটি বন্ধ হয়ে যায়। তার বাবা তার কাছে জানতে চায় যে তারা গাড়িটি কিভাবে ঠিক করতে পারে, কিন্তু টরেস বলতে পারে না। তার বাবা তাকে বলে যে সে যদি একজন পাইলট হতে চায় তবে অবশ্যই তার নিজের ইঞ্জিন নিজে রিপেয়ার করা জানতে হবে। এরপর তার বাবা গাড়িটি স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। সে গাড়ি থেকে নামে এবং টরেসকে একটি ড্রাফট নোটিশ দেয়। আর তখনই আমরা স্ক্রিনে তৃতীয় টাইটেলটি দেখি, যেটি হচ্ছে দ্য বুলেট। তার 1 বছর পর অর্থাৎ 1942 সালে নর্থ আটলান্টিকা টরেস নর্থ আফ্রিকা ক্যাম্পেইনে এখন ইউএস নেভি এর জন্য কাজ করে এবং আমরা দেখি সে তার প্লেন বুলেটকে রিপেয়ার করছিল, যেটি কিনা কোনোভাবেই রিপেয়ার হচ্ছিল না। সে তার ক্যাপ্টেন ব্যান্ডিট টিমের জন্য কাজ করে। টরেস ক্যাপ্টেনকে বলে যে সে তাদের সাথে ফ্লাই করতে চায়। ক্যাপ্টেন তাকে তার প্লেনের ইঞ্জিন স্টার্ট করতে বলে, কিন্তু টরেস ব্যর্থ হয়। ক্যাপ্টেন তখন তাকে বলে যে সে যেন তার রিপেয়ারিং এ মনোযোগ দেয়। তখনই হঠাৎ তাদের বেজে কয়েকজন ক্র্যাশ ল্যান্ডিং করে এবং তারা বলতে থাকে তারা একটি হুক দেখতে পেয়েছে। ক্যাপ্টেন টরেসকে বলে যে সে যেন তার ইঞ্জিন রিপেয়ার করে ফেলে এবং ক্যাপ্টেন এবং টিম তখনই বেস থেকে ফ্লাই করে। টরেস তখন ক্র্যাশ প্লেনে আটকানো হুকটি দেখতে পায়। টরেস হুকটিকে পর্যবেক্ষণ করে এবং দেখে যে এটি খুবই আধুনিক একটি হুক। টরেস কন্ট্রোল টাওয়ারকে জানায়, কিন্তু কন্ট্রোল টাওয়ার বলে যে সব ফ্লাইট বেস থেকে চলে গেছে এবং তাই তাদের ইনফর্ম করার আর কোনো সুযোগ নেই। টরেস তখন সিদ্ধান্ত নেয় যে সে নিজেই যাবে এবং তাদের ইনফর্ম করবে। টরেস তার বুলেটের ইঞ্জিনটি স্টার্ট করে এবং সে ফ্লাই করতে সক্ষম হয়। অন্যদিকে ক্যাপ্টেন তার টিম নিয়ে ব্যাটেল জোনে পৌঁছায়। টরেস সেখানে পৌঁছে গেলে ক্যাপ্টেন তাকে ব্যাটেল জোন থেকে যেতে বলে, আর তখনই ইনভিজিবল ক্লকটি অ্যাক্টিভেট করে একটি প্রেডেটর শিপ ওয়ার জোনে ঢুকে এবং বাকি ফ্লাইটগুলোকে হুক দিয়ে আক্রমণ করতে থাকে। একে একে সে সবগুলো প্লেন ধ্বংস করতে থাকে। টরেস সামনে আগাতে চায় আর তখনই তার প্লেনে ম্যালফাংশন হয়।
তরেস তার উইং রিপেয়ার করার জন্য বাইরে আসে, কিন্তু প্রচন্ড ঝাঁকুনিতে সে উইংয়ে ঝুলে পড়ে এবং তখনই সেই এলিয়েন ওয়ারশিপটি তরেসকে আক্রমণ করতে যাবে, কিন্তু তার টিমমেট তাকে বাঁচিয়ে নেয়। ওয়ারশিপটি তার টিমমেটের প্লেনটিকে আক্রমণ করে ধ্বংস করে দেয়। তরেস লক্ষ্য করে যে প্রেডেটর শুধুমাত্র থার্মাল ভিশন অর্থাৎ তাপীয় দৃষ্টির মাধ্যমে শিকারকে দেখতে পায়। তরেস কোনো মতে তার প্লেনে গিয়ে বসে। তার ক্যাপ্টেন তাকে জানায় যে তাদের সব টিম মেম্বার মারা গেছে এবং শুধু তারা দুজনই বেঁচে আছে। তরেস ক্যাপ্টেনকে থার্মাল ভিশন বিষয়ে বলে এবং জানায় যে তার কাছে একটি প্ল্যান আছে। তারা দুইজনই প্লেন নিয়ে যথাসম্ভব উপরে উঠতে থাকে এবং তারা যতই উপরে উঠতে থাকে ততই ঠান্ডা বেড়ে যায় এবং ওয়ারশিপটি তাদের লোকেট করতে কনফিউশনে পড়ে। ক্যাপ্টেন তখন তাকে জানায় যে তাদের আরো সময় প্রয়োজন, তাই সে তরেসকে এগিয়ে যেতে বলে এবং আরো বলে যে সে যেন তার হয়ে প্রেডেটরটিকে শেষ করে। তরেস তার প্লেন স্টার্ট বন্ধ করে দেয় এবং ক্যাপ্টেন তার প্লেনটিকে রাইটে নেয় এবং প্রেডেটরটি তার প্লেনটিকে টার্গেট করে। প্রেডেটর ক্যাপ্টেনের প্লেনটিকে ধ্বংস করে দেয়। টরেস খুবই কষ্ট পায় এবং সে ভেঙে পড়ে। ওয়ারশিপটি ব্যাক করতে গেলে তরেস প্লেন পুনরায় স্টার্ট করে এবং ওয়ারশিপের পেছনে পজিশন নেয় এবং ওয়ারশিপের একটি ইঞ্জিন ধ্বংস করে। প্রেডেটরটি ওয়ারশিপটিকে ঘুরিয়ে আবারও তরেসকে টার্গেট করার চেষ্টা করে। তরেস তার প্লেনটি এনিমি জোনে নিয়ে আসে এবং তার পিছে পিছে ওয়ারশিপটিও চলে আসে। ওয়ারশিপটি তরেসের প্লেনটিকে টার্গেট করতেই যাবে, তখনই তরেস তার প্লেনটি নিয়ে একটি অ্যাক্টিভ ওয়ার জোনে ঢুকে পড়ে এবং ওয়ারশিপটিও সেই ওয়ার জোনে ঢুকে যায়। একটি এনিমি শিপ তরেসের প্লেনটিকে টার্গেট করে। তরেস তৈরি থাকে এবং যখনই এনিমি শুট করে তরেস প্লেনটিকে সরিয়ে ফেলে এবং সেটি গিয়ে ওয়ারশিপটিকে আঘাত করে এবং ওয়ারশিপটি পানিতে ডুবে যায়। তরেস স্বস্তি অনুভব করে, কিন্তু ওয়ারশিপটি আবারও ব্যাক করে। তরেস তার বাবার কথা মনে করে এবং তার প্লেন থেকে বেরিয়ে আসে। সে ওয়ারশিপটির আক্রমণের জন্য অপেক্ষা করে। ওয়ারশিপটি হুক দিয়ে আক্রমণ করে এবং সেটি প্লেনটিতে আটকে যায়। তরেস প্লেনটির লিভারটি প্রেস করে এবং প্লেনটি উপরে উঠে যাওয়ায় শিপের পেছনে চলে যায় এবং হুকের কারণে ওয়ারশিপটিকে আঘাত করে এবং ওয়ারশিপটি ধ্বংস হয়ে যায়। তরেস পানিতে পড়ে যায় এবং তাকে রেস্কিউ করার জন্য একটি ফ্লেয়ার আকাশে ছুড়ে দেয়। এর পরের সিনে আমরা তরেসকে তার গ্যারেজের কাজ করতে দেখি এবং হঠাৎ সে একটি প্রচন্ড কম্পন অনুভব করে। সে গ্যারাজ থেকে বের হয় এবং আকাশে তাকালে একটি ইনভিজিবল ক্লক সরে যায় এবং একটি প্রকাণ্ড শিপ থেকে আলো এসে তার উপর পড়ে, যেখানে আমরা দেখি যে তার উপর একটি লেজার তাক করা। সেই শিপটি তাকে কিডন্যাপ করে সেখান থেকে চলে যায় এবং আমরা সেই মাঠে একটি আইকনিক সাইন দেখতে পাই। তরেসের ঘুম ভাঙে এবং সে নিজেকে একটি স্লিপিং পডে আবিষ্কার করে। হঠাৎ সেই চেম্বারের দরজা খুলে যায় এবং একজন গার্ড প্রেডেটর তাকে চেম্বার থেকে বের করে, তার গলায় একটি ডিভাইস লাগিয়ে দেয় এবং তাকে আরেকটি চেম্বারে ঢুকিয়ে দেয়, যেখানে আমরা উরসা এবং কেঞ্জিকেও দেখতে পাই। তরেস তাদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তারা ভিন্ন টাইমলাইনের হবার কারণে কেউ কারো কথা বোঝে না। তাদের তিনজনকে একসাথে বের করে একটি ব্যাটল গ্রাউন্ডে নিয়ে আসা হয়। সেখানে একটি ওয়ারশিপ উপস্থিত হয় এবং ওয়ারশিপ থেকে প্রেডেটরদের রাজা গ্রান্ডেল কিং নেমে আসে। সে তাদেরকে বলে যে তাদের তিনজনকে আমৃত্যু লড়াই করতে হবে এবং শুধুমাত্র একজনই বেঁচে থাকবে এবং তাকে গ্রান্ডেল কিং এর সাথে লড়াই করতে হবে। তখন তাদের সামনে একটি বন্দি প্রেডেটরকে নিয়ে আসা হয়, যার গলায় একটি ডিভাইস লাগানো থাকে। গ্রান্ডেল কিং ডিভাইসটি অ্যাক্টিভেট করে এবং এই মুহূর্তেই প্রেডেটরটির মাথাটি ব্লাস্ট হয়ে যায়, যা দেখে তরেস খুবই ভয় পায়। গ্রান্ডেল কিং তাদের তিনজনের টাইমলাইন থেকে নিয়ে আসা অস্ত্র তাদের হাতে তুলে দেয় এবং তাদের উদ্দেশ্যে বলে, বিকাম দ্য কিলার অফ কিলার্স। তারা প্রত্যেকে যে যার ওয়েপেনগুলো তুলে নেয় এবং আমরা প্রে মুভির আইকনিক পিস্তল রাফায়েল অ্যাডোলিনি 1715টি দেখতে পাই। উরসা তরেসকে আক্রমণ করতে যায়, কিন্তু তরেস কোনো মতে বেঁচে যায় এবং উরসার দিকে পিস্তলটি দিয়ে শুট করে, কিন্তু ফায়ার হয় না। আর তখনই কেঞ্জি তাকে বাঁচিয়ে নেয়। উরসা তখন কেঞ্জিকে আক্রমণ করে, কিন্তু কেঞ্জি ফাইট করতে অস্বীকৃতি জানায় এবং উরসাকে জানায় যে সে এবং তার ভাই পাশাপাশি যুদ্ধ করে একটি প্রেডেটরকে মেরেছে। উরসা তাদের জানায় যে সে তাদেরকে পরাজিত করে গ্রান্ডেল কিংকে কুপিয়ে হত্যা করবে, কিন্তু কেঞ্জি তাকে বোঝানোর চেষ্টা করে যে তাদের এক হয়ে লড়া উচিত এবং তরেসকেও সে ফাইট করতে বারণ করে, কিন্তু তরেস তার কথা না বুঝে উরসার উপর আক্রমণ করে। উরসা তরেসকে মারতেই যায়, কিন্তু কেঞ্জি আবারও তরেসকে বাঁচিয়ে নেয়। তরেস তার গানটির বুলেট খুঁজে পায় আর তখন
তখনই গ্রাউন্ডে একটি দানব ঢুকে পড়ে। দানবটি গার্ড প্রেডেটরটিকে খেয়ে ফেলে এবং তাদের দিকে অগ্রসর হয়। উরসা আবারও তরেসকে মারতে যায়, কিন্তু তার আন্দ্রেসের কথা মনে পড়ে, আর তখনই সে দানবটি তরেসকে খেয়ে নেয়। উরসা প্রচন্ড রেগে যায় এবং দানবটিকে বিভিন্নভাবে আক্রমণ করে। আর তখন আমরা দেখতে পাই যে তরেস এখনো দানবটির পেটে বেঁচে আছে এবং সে প্রেডেটরটির কন্ট্রোলারটিও দেখতে পায়। কেনজি তলোয়ারটি হাতে নেয় এবং উরসার সাথে দানবটিকে বিভিন্নভাবে আক্রমণ করতে থাকে, আর ভেতর থেকে তরেস দানবটিকে আক্রমণ করে। তাদের সম্মিলিত আক্রমণে অবশেষে দানবটি মারা যায়। উরসা আবারও কেনজিকে আক্রমণ করতে যায়, কিন্তু আবার কেনজি তাকে আটকে ফেলে। উরসা তাকে তলোয়ার চালানোর জন্য বলে এবং গ্রান্ডেল কিংও বলে যে শুধুমাত্র একজনই জীবিত থাকবে, কিন্তু কেনজি তখন তাকে বলে যে সে আর ফাইট করবে না এবং সে তার তলোয়ারটি উরসার সামনে রাখে। গ্রান্ডেল কিং রেগে যায় এবং বলে তারা দুইজনই মারা যাবে। উরসা তাকে লড়তে বলে। গ্রান্ডেল কিং তাদের ডিভাইসটি অ্যাক্টিভেট করে দেয়। তারা মৃত্যুর জন্য প্রস্তুত হয়, আর তখনই তরেস একটি বাইক নিয়ে ব্যাক করে এবং রিমোট দিয়ে তাদের ডিভাইসগুলোকে অকেজো করে দেয়। সে তাদেরকে সেই বাইকটিতে বসায় এবং গ্রান্ডেল কিং এর দিকে বাইক নিয়ে ছুটে যায়। গ্রান্ডেল কিং তার হাতের কুড়ালটি তাদের দিকে ছুঁড়ে মারে এবং তারা ছিটকে পড়ে। উরসা এবং কেনজি উঠে দাঁড়ায় এবং গ্রান্ডেল কিং এর সাথে লড়তে থাকে, আর কি সেই ওয়ারশিপে প্রবেশ করে। গ্রান্ডেল কিং তাদের প্রতিহত করতে থাকে, আর তাই কেনজি এবং উরসা একত্রে তাকে আক্রমণ করে এবং তাকে আহত করে। গ্রান্ডেল কিং তাদের ছুঁড়ে ফেলে এবং উঠে দাঁড়ায়। সে তাদের ওপর প্রচন্ড রেগে যায় এবং আগের চেয়ে আক্রমণ আরো বেশি বাড়িয়ে দেয়। সে দুইজনকেই মাটিতে ফেলে দেয় এবং তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করবেই, আর তখনই তরেস ওয়ারশিপটি অন করে ফেলে এবং ইঞ্জিনের সাহায্যে গ্রান্ডেল কিংকে ছুঁড়ে ফেলে দেয়। উরসা এবং কেনজি একে অপরকে ধরে রাখে। তরেস তাদের শিপে এন্টার করতে বলে, কিন্তু গ্রান্ডেল কিং পেছন থেকে আক্রমণ করলে উরসাকে বাঁচাতে গিয়ে কেনজি একটি হাত কাটা পড়ে। উরসা কেনজিকে কোনোভাবে স্পেসশিপে তোলে আর তরেস শিপটিকে উপরে উঠিয়ে নেয়, আর ঠিক এমন সময় একটি হুক এসে শিপটিকে আটকে দেয়। উরসা বিভিন্নভাবে হুকটিকে ছাড়াতে চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। সে কেনজি এবং তরেসকে বলে তারা যেন তার প্রতিশোধ না নেয়, আর এই বলে সে সেই হুক দিয়ে বেয়ে নিচে নেমে যায় এবং হুক মেশিনটিকে নষ্ট করে দেয়, আর শিপটি হুক থেকে ছুটে যায় এবং সেখান থেকে চলে যায়। উরসা গ্রান্ডেল কিংকে বলে যে সে হেরে গেছে এবং তার ছেলেরা সেখান থেকে চলে যেতে সক্ষম হয়েছে। কেনজি তরেসকে বলে যে সে সফল হয়েছে, আর গ্রান্ডেল কিং তার বিশাল বাহিনীর উদ্দেশ্যে বলে লেটস গো হান্টিং। আর আমরা দেখতে পাই হাজারো ওয়ারশিপ তাদের পেছনে ছুটে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই যে দুজন গার্ড প্রিয়াটর উরসার বডি একটি কেসে নিয়ে যাচ্ছে, যেখানে আরো অনেক কেস দেখা যায়। আর সেখানে আমরা প্রে মুভি থেকে নারুকে দেখতে পাই এবং এক্সটেন্ডেড কাটের আকর্ষণ হিসেবে কর্নেল ডাচ অর্থাৎ আর্নল্ড শোয়ার্জনেগার এবং লিউটেন্যান্ট মাইক অর্থাৎ ড্যানি গ্লোভারকে দেখতে পাই। আর এখানেই প্রিয়াটর কিলার অফ কিলার্স মুভিটি শেষ হয়। বন্ধুরা, সিনেমাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর অ্যালার্ট পেতে বেল আইকনটি প্রেস করুন। বিদায় জানাচ্ছি, ধন্যবাদ। স্টে হেলদি, স্টে টুন।